আচ্ছা, তো এই ই কমার্স আমরা মোটামুটি আহ, তোমাদের হয়তো তোমাদের কাছে বই আছে, পিডিএফ দেওয়া হয়েছে। ই কমার্স জিনিসটা কি তোমরা হয়তো পড়েছো। ই কমার্স কাকে বলে, ই কমার্স কত প্রকার। আমরা এক বাক্যে যদি আমরা বলি ই কমার্সের বৈশিষ্ট্যগুলো কি, বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা বোঝাবো ই কমার্স কাকে বলে। ই কমার্স মূলত অনলাইন একটা মাধ্যমে আমরা অনলাইনে অনলাইন ব্যবহার করে অনলাইন ব্যবহার করে যে সমস্ত ব্যবসা বাণিজ্য করে থাকি, সেটা কেনা হতে পারে, সেটা বিক্রয় হতে পারে, সেটা অন্য কোনো সিস্টেম হতে পারে অনলাইনের মাধ্যমে। সেটাকে আমরা বলবো হলো ই কমার্স। এখন এই ই কমার্সের বৈশিষ্ট্যগুলো, ই কমার্সের বৈশিষ্ট্য এগুলো সাধারণত আমরা আহ, বিভিন্ন বিভিন্ন মাধ্যমে, যেমন আমার বাড়িতে যদি আহ, নিত্য প্রয়োজনীয় খাবার দরকার হয়, চাল ডাল মশলা, তাহলে আমরা একটা সাইটে গিয়ে চালডাল.com, বা যদি কোনো ইলেকট্রনিক্স পণ্য দরকার হয় আমরা দারাজে কিনতে পারি। এই এইভাবে আমরা বিভিন্ন বিভিন্ন রকম পণ্য দেখে দেখে আমরা কিনি। তো বিভিন্ন জিনিস আমরা দেখে দেখে আমরা কিনছি। এখন বাংলাদেশে ই কমার্স অনেক আগেই চালু হয়েছে। আমরা দু একটা কি ই কমার্সের নাম আমরা বলতে পারবো? দারাজ, অ্যামাজন, Daraz, Amazon, Daraz, ওয়ালমার্ট, Daraz, Amazon Amazon, or AliExpress, AliExpress, Alibaba, Alibaba, Flipmart, কাজগুজ, Daraz, Ubike, Purple, Rockmoney.com, Temu, Poj, Daraz. রকমারি। আচ্ছা, আমার কি স্লাইডটা এখন দেখা যায়? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা Yes, sir. দেখা যাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমার স্লাইডটা দেখা যায়। তাহলে ই কমার্স আমরা যে ডিজিটাল পদ্ধতিতে, আমরা যেমন বাজারে গিয়ে নগদ টাকা দিয়ে যখন আমরা জিনিসপত্র ক্রয় বিক্রয় করি, ঠিক আমরা অনলাইনের মাধ্যমে, যেটাকে আমরা বলছি ডিজিটালি আমরা যে জিনিসগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা আহ, ক্রয় বিক্রয় করি, এইগুলোকে আমরা বলছি হলো ই কমার্স। ই কমার্স ই কমার্সটা আসলে কি? ই কমার্সটা আমরা এখানে যে স্লাইডটা দেখতে পাচ্ছি, ই কমার্সটা আসলে ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে পণ্য বেচা কেনার, শুধুমাত্র পণ্যই না, যে কোনো সেবার মান, সেবাও কিন্তু এখানে বিক্রি করা যায়। যেমন যদি তোমরা কোনো ছোট্ট ছোট গেম তৈরি করো, সেই গেমগুলো যদি বিক্রি করো, এগুলো কিন্তু একটা সেবা, মানে সেবামূলক পণ্য। যেমন চাল কিনলাম টাকা দিয়ে, ডাল কিনলাম টাকা দিয়ে, এভাবে তোমরা ছোট একটা গেম তৈরি করলে, সেই গেমটা যদি কোনো আমরা প্ল্যাটফর্মে বিক্রয়ের জন্য আহ, যদি অ্যানাউন্সমেন্ট করি, যদি সেই গেমটা কেউ কিনে, তাহলে তুমি সেই গেমের এগেনস্টে তুমি টাকা পাবে। এগুলো কিন্তু মোটামুটি সেবা। এই এইগুলো বেচা কেনার জন্য আমাদের একটা মার্কেট প্লেস দরকার। এখন মার্কেট প্লেস, এই কথাটা মনে রাখো। তোমরা যেহেতু আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 2 তে তোমরা অংশগ্রহণ করছো, একটা প্রতিযোগিতার মাধ্যমে তোমাদেরকে এগিয়ে যেতে হবে।
এই জন্য প্রতিটা শব্দই তোমাকে অ্যানালাইসিস করতে হবে। এজন মার্কেট প্লেসটা কি? মোবাইল অ্যাপ, ওয়েবসাইট। মার্কেট প্লেসটা কি তোমরা কেউ কি বলতে পারবে? মার্কেট প্লেসটা কি? স্যার যেখানে কেনাবেচা হয়। Sir, Facebook marketplace. আচ্ছা ঠিক আছে, আমরা আরো সামনের দিকে আগাই। আমরা এইখানে একটু কথা বলি, আসলে ই কমার্স কত রকমের হতে পারে। ই কমার্সটা কত রকমের হতে পারে? ধরো যে বসুন্ধরা গ্রুপ, যে অথবা বড় বড় কোম্পানি বা সাবান তৈরি যারা করে, সেই যে প্রোডাক্ট গুলো যখন মার্কেটে আসে তখন একজন থাকে সেলার আর একজন থাকে হলো কাস্টমার। তো আমরা এই ই কমার্সটাকে 4 ধরনের আমরা মোটামুটি ভাগ করতে পারি। একটা যেটা আমরা বলতে পারি বিজনেস টু কাস্টমার, যেখান থেকে কাস্টমাররা সরাসরি জিনিসপত্র ক্রয় করে। যেমন চাল ডাল, আমরা দেখি আমরা স্লাইডটা দেখাতে পারি কিনা। চাল ডাল আমরা স্লাইডটা একটু অফ করে দিলাম। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা যেগুলো কিনবো মানে যারা কিনবে তাদেরকে কি আমরা কনজিউমার বলবো, কাস্টমার বলবো নাকি বায়ার বলবো? আমি একে একে সবগুলো আসছে, আমাদের 4টা মোট পার্ট আছে। বায়ার বলা লাগবে। মোট 4টা পার্ট আমাদের আছে। একটা B2C, B2B, C2C আর হলো C2B। B2B টা যেটা হলো সরাসরি আমরা যেমন দারাজ থেকে যখন আমরা জিনিসপত্র কিনবো, সরাসরি আমার আমি কাস্টমার আর দারাজ সেটা বিজনেস করছে, এটা হলো B2B। B2C এখন যেমন চাল ডালে আমি অর্ডার করলাম কি, আমি 2 ধরনের পণ্য অর্ডার করলাম, 10 কেজি চাল, 5 কেজি ডাল। তারা আমাকে তারা আমার অর্ডারকৃত পণ্য আমাদেরকে দিয়ে দিল। তাহলে এটা দাঁড়াচ্ছে হলো B2C। আর B2B যেটা, সেটা হলো বিজনেস টু বিজনেস বলতে যে alibaba.com বা এরকম যে সমস্ত প্ল্যাটফর্ম আছে, এই সমস্ত প্ল্যাটফর্মে alibaba.com এর নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, বাট চাল ডালে তার নিজস্ব প্রোডাক্ট আছে। আলিবাবা যেটা করে কি, আলিবাবা একটা হলো প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে ধরো যে আমাদের বড় বড় কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট আলিবাবার সাইডে তারা আপলোড দেয়। এখন এখান থেকে যে সমস্ত প্রোডাক্ট বিক্রি হওয়ার পরে সেখান থেকে কিছু একটা পার্সেন্টেজ alibaba.com পেয়ে থাকে। তাহলে আলিবাবা যেটা করছে সেটা হলো যে অন্যের প্রোডাক্ট সে বিক্রি করছে। আমি যদি একটা ড্রোন অর্ডার করি alibaba.com থেকে, তাহলে সরাসরি alibaba.com হয়ে ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান যারা বিক্রি করতে চাচ্ছে তাদের কাছে আমাদের মেসেজটা চলে যাবে, এবং সেই কোম্পানি থেকে আমাদের ড্রোনটা প্যাকেটিং হয়ে alibaba.com এর যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম থেকে আমাদের হাতে এসে পৌঁছে যাবে। তাহলে alibaba.com একটা মাঝখানের প্ল্যাটফর্ম, যে দুটো সাইটকে সে কভার করছে। এটাকে আমরা বলবো বিজনেস টু বিজনেস বা B2B। এখন তোমাদের প্রশ্ন মাথার মধ্যে রাখতে হবে, তোমরা কিন্তু আইসিটি অলিম্পিয়াডের শিক্ষার্থী। কোনটা B2B, কোনটা, এখন দারাজ, alibaba.com এই দুটার জন্য গোলমাল না হয়। এখন আসি C2C।
C2C, ধরো তোমার হাতে একটা মোবাইল ফোন, তোমার একটা হাতের মোবাইল ফোন বিক্রি করবে, পুরাতন একটা হাতের মোবাইল ফোন বিক্রি করে দেবে। এটা কোন প্ল্যাটফর্মে আমরা বিক্রি করব? আমরা কি দারাজে বিক্রি করতে পারবো? আমরা alibaba.com-এ বিক্রি করতে পারবো? No, sir. আমরা দারাজে বিক্রি করা সম্ভব নয়। দারাজে বিক্রি স্যার, আমরা- করতে, দারাজে কিন্তু একরকম প্রতিষ্ঠান। alibaba.com-এ যখন বিক্রয় করব, তখন যারা বিক্রি করবে তাদের একটা আইডেন্টি থাকতে হবে, তাদের একটা প্রোফাইল থাকতে হবে, তাদের একটা রেজিস্ট্রেশন থাকতে হবে, তাদের সাথে ডিড থাকতে হবে যে আমি আমার প্রোডাক্টটা বিক্রি করব। এগুলো হলো আলিবাবার কাজ। আর আমি যদি এই আমার পুরাতন মোবাইলটা বিক্রি করতে চাই, এই ধরনের প্ল্যাটফর্মের নাম বিক্রয়.com। যেমন ধরো যে আমি সবজি বাজারে গিয়ে, যে কোনো কেউ সবজি বাজারে গিয়ে পাইকারি বাজার থেকে 10 কেজি সবজি কিনে সে তার ভ্যানে করে সবজি বিক্রি করছে। এখন সবজি আলা ওই সময়ে একদিন সে ব্যবসা করলো, পরের দিন সে না করলে কোনো সমস্যা নেই, পরের দিন না করলে কোনো সমস্যা নাই। এভাবে আমরা বিক্রয়.com-এ ঢুকে আমাদের এই পুরাতন ফোনটা যদি আপলোড দিয়ে দিই যে এই পুরাতন ফোনটি বিক্রয় হবে, দেখা যাবে 1 ঘন্টার মধ্যে আমার ফোনটা বিক্রি হয়ে গেছে। এই ধরনের প্ল্যাটফর্মটা আমরা বলছি কাস্টমার টু কাস্টমার। অর্থাৎ আমি আমি যে একটা ফোন বিক্রি করতে যাচ্ছি, এই ফোনটা সরাসরি আরেকজনে এই ফোনটা কিনে নিবে। কোন মাধ্যমে? বিক্রয়.com-এর মাধ্যমে। তারা একটা পার্সেন্টেজ পাবে। ইবেও কিন্তু একটা C2C প্ল্যাটফর্ম, যেখানে কাস্টমার টু কাস্টমার কাজ করে। খেতে পারলে না সব নিয়ে যা ময়লা ফেলে ফেলা হবে। আচ্ছা, এই যে 3টা বিষয় আলোচনা করা হলো, B2C, B2B, C2C। C2C এর উপরে তোমাদের কোনো কথা আছে? তার মধ্যে আমাদের ঢোকা দিতে হবে। স্যার, ওদিক ওই কোনায়, এদিকটা ওই কোনায়। স্যার বিক্রয়.com এর পাশে আরেকটা মানে প্ল্যাটফর্ম মেবি নাম আছে, ওইটা কিভাবে কাজ করে? ইবে একই রকম কাজ করবে। বিক্রয়.com যে ধরনের কাজ করবে, তোমার ইবেও ঠিক একই রকম কাজ করবে। B2B সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে? স্যার একটু ফুল স্ক্রিন করতে পারবেন? না স্যার। আচ্ছা, নো স্যার। এটা কি আবার রিপিট করতে পারবেন? বিজনেস টু বিজনেস মানে একজন বিজনেস অ্যাকাউন্টে আর না স্যার। হ্যাঁ, আচ্ছা, আমি এই জিনিসটা আবার রিপিট করছি। বিজনেস টু বিজনেস, ধরো যে তুমি একটা মোবাইল ফোন কিনবে, নতুন একটা মোবাইল ফোন কিনবে, মাধ্যম alibaba.com। এখন এই মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান যারা মোবাইল ফোন বিক্রি করে, তারা কিন্তু alibaba.com-এর সাথে একটা এগ্রিমেন্ট করে রাখছে যে এই ফোনটা আমরা বিক্রি করতে চাই, এই ফোনের দাম এই। যখন তোমরা এই ফোনটা কিনতে চাইবে, তখন alibaba.com থেকে, আলিবাবার কিন্তু কোনো প্রোডাক্ট নেই, এর শুধু একটা প্ল্যাটফর্ম। মানে যে ফোনটা তৈরি করছে সে কিন্তু বিজনেস করছে, আবার হলো যে কিনছে। আমরা কি দারাজ থেকে মোবাইল ফোন কিনতে পারবো? দারাজ থেকে তো অবশ্যই আমরা দারাজ থেকে মোবাইল ফোন কিনতে পারবো, আলিবাবা থেকে মোবাইল ফোন কিনতে পারবো, বিক্রয়.com থেকে মোবাইল ফোন কিনতে পারবো। বিষয়টা হলো যে ই কমার্স, আসলে আমরা কোন ধরনের ই কমার্স ব্যবহার করছি, আমরা কি ধরনের প্রোডাক্ট কিনলে কোন ধরনের ই কমার্স হবে। হ্যাঁ, স্যার বিক্রয়.com এ তো স্যার সবগুলো সেকেন্ড হ্যান্ড ফোন স্যার। বিক্রয়, এই জায়গাতে একটু আমি বোঝাতে চাচ্ছি, সেটা হলো যে বিক্রয়.com
দারাজ এবং আলিবাবা এই তিনটার মধ্যে কি কোনো পার্থক্য বোঝা গেল? জি স্যার। ইয়েস স্যার। আমি আবার বলছি, জি স্যার। যেমন চালডাল.com, ইয়েস স্যার। চালডাল.com তাদের যে প্ল্যাটফর্ম আছে তাদের নিজস্ব প্রোডাক্ট। তুমি সেখানে ঢুকে তোমার প্রয়োজন মতো জিনিস অর্ডার করলে। এই চালডাল.com এ তাদের প্রোডাক্ট স্টক আছে। তাহলে তারা বিজনেস করছে কার সাথে? সরাসরি কাস্টমারের সাথে। দারাজ বিজনেস করছে কার সাথে? সরাসরি কাস্টমারের সাথে। তোমাদের বোঝার জায়গাটা হলো এটা যে B2C অর্থাৎ বিজনেস টু কাস্টমার। দারাজের কাছে অথবা চালডাল.com এদের কাছে প্রোডাক্টটা এরা যেভাবে কিনুক তাদের কাছে প্রোডাক্টটা থাকে অ্যাভেলেবল, তাদের কাছে প্রোডাক্ট থাকে এবং তাদের নিজস্ব প্রোডাক্ট। এটা যে হচ্ছে তোমার হলো B2C। এখন আলিবাবা.comটা কি? আলিবাবা.com নিজস্ব প্রোডাক্ট। এদের কোনো প্রোডাক্ট নেই। এরা কি করে? এরা হলো পৃথিবীর বড় বড় যে সমস্ত প্রোডাকশন কোম্পানি আছে, ধরো ফ্যান তৈরি করে, অথবা ধরো ভালো ঘড়ি তৈরি করে, অথবা ক্যালকুলেটর তৈরি করে, অথবা মোবাইল ফোন তৈরি করে। যে সমস্ত কোম্পানি এ সমস্ত জিনিস তৈরি করে তারা আলিবাবা.com এর সাথে একটা এগ্রিমেন্ট করে যে আমাদের এই প্রোডাক্টটা আপনারা বিক্রয় করে দেন। আলিবাবা.com এই প্রোডাক্টটা বিক্রি করে। এখন কথা হলো আলিবাবা.com এই প্রোডাক্টটা কিভাবে বিক্রি করে? আলিবাবা.com এই প্রোডাক্টটা বিক্রি করে তাদের নিজস্ব তাদের একটা চেইন অফ কমান্ড মানে বিক্রির একটা তোমার ধাপ আছে। যারা বিক্রি করবে যদি তাদের তো ধরো যে যখন ওষুধ কোম্পানি যখন ওষুধ তৈরি করে, ওষুধ তৈরি করার পর ওষুধ কোম্পানি সরাসরি তো ফার্মাসিতে গিয়ে ওষুধ দিতে পারে না। এরা বিভিন্ন রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে এই ওষুধগুলো বিভিন্নভাবে মার্কেটিং করে। তাহলে আমিও যদি মার্কেটিং করতে চাই, আমি ফোন বিক্রি করতে চাই, তাহলে আলিবাবা.com এর সাথে আমার একটা লিঙ্কিং থাকতে হবে, একটা এগ্রিমেন্ট থাকতে হবে। বা তোমরা এখানে যারা আসো প্রত্যেকে কিন্তু আলিবাবা.com এর সাথে তোমরা বিজনেস করতে পারবে, বাট তাদের কিছু একটা শর্ত আছে। সেই শর্তের উপরে তোমরা সেই সমস্ত জিনিস বিক্রি করতে পারবে। কিভাবে পারবে? তোমাদের ফেসবুক পেজ ব্যবহার করে করতে পারবে, অন্য যে সমস্ত সামাজিক প্ল্যাটফর্ম আছে সেগুলো ব্যবহার করে এগুলো বিক্রি করতে পারবে। তাহলে আমরা আলিবাবা বিজনেসটা কিভাবে করছে? আলিবাবা বিজনেস করছে একটা বড় একটা বিজনেস থেকে। এই যে আমরা যারা আলিবাবার সাথে C2B এর এক্সাম্পল দিলে একটু ভালো হতো, জিনিসটা একটু ক্লিয়ার হলে ভালো ছিল। আলিবাবা.com মোটামুটি একটা হোলসেল করে আমরা বিক্রি করি। তাহলে এটা আমরা ক্লিয়ার। B2C এটাও ক্লিয়ার হলো, B2B এটাও কি ক্লিয়ার হয়েছে? আমরা B2B বিজনেস টু বিজনেস, এই যে ই কমার্সের যে সেকেন্ড পার্ট B2B, এই বিষয়টা কি আমরা ক্লিয়ার হয়েছি? স্যার এটা C2B টা একবার বুঝাইলে ভালো হতো। ইয়েস স্যার। স্যার এখন B2B বুঝাচ্ছেন, C2B না B2B। আমি জিজ্ঞেস করছি কথা বলছিলাম। এখন এই যে সবগুলো ই কমার্সের প্ল্যাটফর্ম, দারাজ ই কমার্সের প্ল্যাটফর্ম, চালডাল ই কমার্সের প্ল্যাটফর্ম, আলিবাবা.com এটাও ই কমার্সের প্ল্যাটফর্ম, বিক্রয়.com এটাও ই কমার্সের প্ল্যাটফর্ম। এখন বিক্রয়.comটা কি? বিক্রয়.comটা হলো এরকম একটা বিষয় যেখানে একজন কাস্টমার
তার প্রোডাক্ট অল্প সময়ের জন্য তার প্রোডাক্টটা সে বিক্রি করার জন্য আপলোড দিতে পারে। যেমন আমি আমার পুরাতন একটা ফোন বিক্রি করতে চাই, আমি বিক্রয়.com-এ গিয়ে জাস্ট আমি আমার ফোনটা আপলোড দিয়ে দিলাম, নিজের ঠিকানা দিয়ে দিলাম, দেখা গেলো 1 ঘন্টার মধ্যে আমার ফোনটা বিক্রি হয়ে গেল। আমি দ্বিতীয়বার ওখানে যদি না যায় কোনো সমস্যা নেই, কিন্তু কিন্তু Alibaba.com কিন্তু বিষয়টা এরকম না। এখন তোমাদের বিষয়টা কি এই তিনটে B2C, B2B, C2C কি এই হয়েছে তিনটা কি তোমার? তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা আসি আর একটা ধাপ আছে C2B, আর একটা ধাপ আছে C2B, যেখানে কাস্টমার তার প্রোডাক্টটা বিক্রি করবে বিজনেস মানে বায়ারের কাছে, যেটা কিছুক্ষণ আগে কথাটা বলছিল বায়ার শব্দটা আসছে। যদি আমি যদি ধরো যে তোমাদের এখানে আমি তোমাদেরকে বললাম যে আমাকে 100টা নাম এন্ট্রি করে দাও, আমি তোমাদেরকে বললাম যে 100টা নাম এন্ট্রি করে দাও আমাকে, আমার 1000 নাম এন্ট্রি করার প্রয়োজন। এখানে তোমরা যারা আছো প্রত্যেককে আমি 100 করে নাম এন্ট্রি করার দায়িত্ব দিয়ে দিলাম, তোমরা প্রত্যেকে 100 করে নাম এন্ট্রি করে আমাকে দিয়ে দিলে, তোমরা প্রত্যেকে 100 করে নাম এন্ট্রি করে আমাকে দিয়ে দিলে। আমি বললাম যে 100 করে নাম এন্ট্রি করে যে দিবে তাকে আমরা 100 করে টাকা দিব। এই যে তোমরা 100 টাকার বিনিময়ে 100টা নাম এন্ট্রি করে দিচ্ছ, 100 টাকার বিনিময়ে 100টা নাম এন্ট্রি করে দিলে, কাকে? আমাকে দিলে। এরকম কতজন দিলে? তোমরা অনেকে দিতে পারো, 5 জনে দিতে পারো, 10 জনে দিতে পারো। এই যে তোমার হলো ভোক্তা পর্যায়ে, মানে তোমার আমাদের যে সারাউন্ডিং এলাকার যে কাস্টমার গুলো আছে, এরা যে কাজটা যেগুলো করে একজন মানুষের জন্য বা একটা প্রতিষ্ঠানের জন্য, অথবা আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটাকে আমি কাস্টমাইজ করব, অথবা ওয়েবসাইটটাকে অডিট করব, অথবা ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করব, এই সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদেরকে বললাম যে ওয়েবসাইটটা তোমরা র্যাঙ্কিং করে দাও, অথবা আচ্ছা এই বিষয়টা কঠিন হয়ে যাচ্ছে, নাম এন্ট্রির বিষয়টা বলি, নামটা এন্ট্রি করে দাও। তাহলে এই যে তোমরা হলো কাস্টমার আর আমি বায়ার, এই জিনিসটা কি ক্লিয়ার হচ্ছে? এটাকে আমরা বলছি C2B। তাহলে তোমাদের যে প্রশ্ন যদি এখান থেকে হয়, তাহলে প্রশ্ন যদি হয় তাহলে আমাকে কিন্তু মানে একদম অ্যাকুরেটলি জিনিসটা একদম ক্লিয়ার থাকতে হবে যে B2C কি, B2Bটা কি, C2C কি, আর C2Bটা কি। এটা আসলে ই কমার্সের মোটামুটি বোঝার মতো একটা বড় একটা উপাদান, তোমাদের পরীক্ষা প্রশ্ন আসার মতো এই বড় একটা উপাদান, এই 4টা বিষয়। এখন ধরি কথার কথা, আমি জানি না কি প্রশ্ন হবে, আমি প্রশ্নের মধ্যে নাও কথা এমনি যদি বলি, একটা উদাহরণ দিয়ে দিলাম, যে আমি আমার ধরো যে বিল গেটস অথবা ইলন মাস্ক তার টেলসা গাড়ি বাংলাদেশে 100 পিস বিক্রি করে দিল, তোমাদের মধ্যে কেউ একজন কিনবে, তাহলে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে এই লেনদেনটা হবে, বা কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে ই কমার্সটা সংগঠিত হবে? 4টে অপশন যদি তোমাদের দেওয়া থাকে, দারাজ, আলিবাবা, বিক্রয়.com, আপওয়ার্ক, তাহলে তোমরা এখন কোনটা তোমরা ঠিক মানে সঠিক বলে মনে করবে? Sir, Daras. স্যার আলিবাবা। দারাজ, আপওয়ার্ক, Daraz. না 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 B2B. আপওয়ার্ক, B2B। আলিবাবা.com। এখানে একদম সূক্ষ্ম একটা বিষয় আছে,
alibaba.com এর কোনো প্রোডাক্ট নেই, alibaba.com এর কোনো প্রোডাক্ট নেই। চালডাল.com এর নিজস্ব প্রোডাক্ট আছে, তারা নিজস্ব প্রোডাক্ট তারা সেল করছে। আমি বলছি ইলন মাস্ক তার টেসলা গাড়ি বাংলাদেশে তোমার মধ্যে ধরো যে কোনো এবিসিডি কেউ কিনবে, তাহলে এটা হচ্ছে একটা হোলসেল, এটা হচ্ছে একটা হোলসেল। একটা প্রতিষ্ঠান থেকে কিছু পণ্য আরেকটা প্রতিষ্ঠান কিনে নিয়েছে, সেই প্রতিষ্ঠানটা সে কিভাবে বিক্রি করবে সেটা পরের একটা পার্ট। তাহলে এখানে alibaba.com এখানে অ্যান্সার হবে। এখন যদি বলা হয় যে আমার বাড়িতে 5 কেজি, আমি বাজারে গিয়ে 5 কেজি, আমি অনলাইনে 5 কেজি চালের অর্ডার দিলাম, এটা কোন ধরনের ই কমার্স হবে? alibaba.com, daraz.com, কোনটা হবে? চালডাল চালডাল.com এখানে দারাজ থাকলো। দারাজ। তাহলে আমরা এই 4টা বিষয়, তাহলে আমরা লাস্টের যে C2B, এটা মোটামুটি C2B যেটা বললাম, এটা কি তোমরা বুঝতে পেরেছো? যে কাস্টমার স্যার আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ জি স্যার আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। কনজিউমার টু বিজনেস আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, স্যার কনজিউমার সিটিভিটা একবার বুঝিয়ে দিলে ভালো হয়। কোনটা? সিটিভি কনজিউমার টু বিজনেস। আচ্ছা, কনজিউমার টু বিজনেস, ঠিক আছে। আমি তোমাদের যে উদাহরণটা দিলাম, স্যার আমিও বুঝতে পারিনি। কনজিউমার টু বিজনেস। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলছি যে আমার 1000 নাম এন্ট্রি করার প্রয়োজন, আমি স্যার একই জিনিস বুঝিয়ে দিলে স্যার পুরো ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, অন্য ধরো যে আমি একটা গেম, আমি কিছু গেমের অ্যাপ্লিকেশন চাচ্ছি, বা গেম তৈরি করার প্ল্যাটফর্ম চাচ্ছি, অথবা ধরো যে ওয়েবসাইটের বিভিন্ন কাজ করার জন্য কিছু লোক চাচ্ছি, যেটাকে আমরা বলবো ফ্রিল্যান্সার। এই ফ্রিল্যান্সার গুলো বাইরের জন্য যে কাজগুলো করে থাকে, ফ্রিল্যান্সাররা বাইরের জন্য যে কাজগুলো করে থাকে, এই সমস্ত কাজটাই হচ্ছে তোমার C2B। মানে যেমন ধরো আপওয়ার্ক, ফাইবার আছে, এই সমস্ত প্ল্যাটফর্মে যারা কাজ করে, এটা তোমার হলো C2B। তোমাদের আর কোনো প্রশ্ন এর মধ্যে আছে? না থাকলে আচ্ছা স্যার, না আমরা স্যার আমার আছে স্যার আমার একটা আছে, সেটা হলো আমরা ই কমার্সের ধরনের মধ্যে 4টা ধরন করছি। এর মধ্যে আমি এটা বুঝতে পারছি না যে ফরেক্স ট্রেডিং মানে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংটা এটা কোন সাইডে পড়ে? ক্রিপ্টোকারেন্সি। ইয়েস স্যার। ক্রিপ্টোকারেন্সিটা ফরেক্স ট্রেডিং এটা তোমার B2B এর মধ্যে পড়বে। ওকে স্যার। আচ্ছা, আমরা পরে বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। এখন ই কমার্সের মূল উপাদানগুলো কি কি? ই কমার্স যারা করতে, আমরা যখন ই কমার্স নিয়ে আলোচনা করব, আমরা তো জানলাম যে ই কমার্স কত ধরনের, মানে কোন ধরনের ই কমার্স। এখন এক ধরনের ই কমার্সের জন্য এক রকমের তোমার রিক্রুটমেন্ট প্রয়োজন বা উপাদান প্রয়োজন। এই উপাদানগুলো কি?
যেমন গ্রাহক সেবা, এখন চালডাল.com এর কথা যদি বলি, আমি রাত 4টার সময় যদি অর্ডার করি তাহলে তাকে রেসপন্স করতে হবে। তাহলে ই কমার্সের মূল উপাদানের মধ্যে একটা উপাদান যে গ্রাহক সেবা। এই গ্রাহক সেবা যে সমস্ত প্রতিষ্ঠানে গ্রাহক সেবা অত্যন্ত উন্নত, সে সমস্ত ই কমার্সের বিজনেসটা অত্যন্ত ভালো। এরপরে গ্রাহক সেবার মধ্যে আরো আছে, ধরো যে আমি একটা জিনিস অর্ডার করলাম, যে একটা ধরো যে মোবাইল ফোন আমি অর্ডার করলাম কোথাও। এখন মোবাইল ফোন যেখানে প্যাকেটিং হয়েছে, সে প্যাকেটিং এর জায়গায় মোবাইল ফোন প্যাকেট না করে যদি একটা ইট প্যাকেট করে দেয়, এই মাঝখানে যারা এই সিস্টেমটা ডেলিভারি করছে, মাঝখানে যে সিস্টেমটা, যে প্যাকেটটা যারা প্যাকেট করছে সেখান থেকে নেওয়া অবধি কাস্টমারের হাতে দেওয়া পর্যন্ত সে প্যাকেটটা তার তো খুলতে পারবে না। এখন একজন গ্রাহক প্যাকেট খুলে দেখলো যে সেটা আসলে তোমার ফোন না, এটা হলো ইট। তাহলে যে কোনো সাইডের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে গেলে আমাদের যে কোনো সাইডের রেটিং গুলো দেখার লাগবে। বিশ্বাসযোগ্যতা অর্জন করতে গেলে কিন্তু অনেক ভাবে তাকে পরীক্ষা দিতে হবে। যে আমি আমার কাছে যে ফোনটা অর্ডার করছে, ধরো যে গ্যালাক্সি 10 একটা ফোন অর্ডার করছে, আমি যেন গ্যালাক্সি 10ই দিই, এবং এর যে গ্যালাক্সি যে ফোনটা অর্ডার করছে সেই কিন্তু আর 10টা বন্ধু বান্ধবকে তার এরিয়াতে বা তার বন্ধু বান্ধব সার্কেলে বা তার কমিউনিটিকে সে জানাবে যে আমি অমুক জায়গা থেকে গ্যালাক্সি 10 একটা ফোন অর্ডার করেছিলাম, তারা অতি অল্প সময়ে ফোনটা আমাদেরকে ডেলিভারি দিয়েছে। এই ধরনের যে সেবাগুলো, মানে অথেন্টিক যে সেবা, বিশ্বাসযোগ্যতা, এগুলো তৈরি করতে কিন্তু একদিনে এটা হবে না। এই তৈরি করতে গিয়ে কিন্তু অনেকগুলো সাইডের কথা আমি বলছি না এখন, অনেকগুলো ই কমার্স সাইট কিন্তু একদম নষ্ট হয়ে গেছে বা ধ্বংস হয়ে গিয়েছে, বা মানুষ তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। আবার অনেকগুলো ই কমার্স সাইট যেগুলো নট অনলি বাংলাদেশ বাট অলসো টোটাল ওয়ার্ল্ডে কিন্তু তাদের ব্যবসাটা প্রতিষ্ঠা করেছে। যেমন আমরা কথায় কথায় বলি, দারাজের কথা বলছি, আমরা alibaba.com এর কথা বলছি, তাদের সিস্টেমটা, তাদের যে গ্রাহক সেবাটা একদম অত্যন্ত উন্নত। এরপরে আসি আমি লজিস্টিক যে সাপোর্টটা, যে আমি একটা বিষয়, আমি একটা প্রোডাক্ট অর্ডার করলাম, এই প্রোডাক্টটা আমার 3 দিনের মধ্যে পাওয়া দরকার। ধরো যে আমার বাড়িতে আগামীকাল সকালে চালের দরকার, আমি ভোরে বা বিকেলে বা যে কোনো সময়ে আমি চালটা অর্ডার করলাম, 10 কেজি চাল। আমার চালটা দরকার খুব সকালে, সে যে চালটা ব্যবহার করে আমি সকালে নাস্তাটা করব। এখন সেই চালটা দুপুরে যদি আসে তাহলে তো এটা হলো না। তাহলে এই যে দ্রুত ডেলিভারি, মানে কাস্টমারের প্রয়োজনের দিকে নজর রেখে তাদের যে দ্রুত ডেলিভারি বা সরবরাহ যে চেনটা আছে, এই চেনটা শক্তিশালী হতে হবে, বিশ্বাসযোগ্য হতে হবে এবং অথেন্টিক হতে হবে। মানে লজিস্টিক সাপোর্ট যে সমস্ত এই সাইট যারা ই কমার্স সাথে জড়িত, যাদের লজিস্টিক সাপোর্ট ভালো, তারাই সামনের দিকে এগিয়ে যাবে। এরপরে ডাটা ম্যানেজমেন্ট বা ডাটা ট্র্যাকিং, তোমরা অনেকে এর সাথে জড়িত। যদি আমরা ধরো যে বিভিন্ন কুরিয়ার সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যখন আমরা জিনিসপত্র পাঠাই, ধরো যে আমি আমার রাজশাহী থেকে 10 কেজি আম আমি সিলেটে পাঠিয়ে দেব, তাহলে
এখানে রাজশাহী থেকে 10 কেজি আম প্যাকেট হবে, প্যাকেট হওয়ার পর তারা রিসিভ করবে, তাদের সিস্টেমে তারা এন্ট্রি হবে, যখন এন্ট্রি হবে তখন তোমাকে জানিয়ে দিবে। আবার এই প্যাকেটিংটা কোথায় যাচ্ছে, মানে ডেলিভারি হতে কত দেরি হবে, তো সেখানেও কিন্তু তারা জানিয়ে দেবে। এই যে আমার প্যাকেটটা রাজশাহীতে প্যাকেট হলো, এটা আমি বুঝতে পারছি। এই প্যাকেটটা এখন ঢাকায় আছে, এটা আমি বুঝতে পারছি। এই প্যাকেটটা সকালবেলা সিলেটে যাবে, এটাও আমি বুঝতে পারছি। এবং সকাল 10টার মধ্যে প্যাকেটটা ডেলিভারি হবে, যে পাবে তার কাছে মেসেজটা গেল, সেই রেডি থাকলো। এই যে ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমটা যত উন্নত হবে, ই কমার্সের ব্যবসাটা তত ভালো হবে। এখন আমরা সুন্দরবনের কথা বলছি, সুন্দরবন বাদেও আরো অনেক ই কুরিয়ার সার্ভিস আমাদের বাংলাদেশে আছে, যেগুলো অনেক ভালো সেবা দিয়ে থাকে। এরপরে পেমেন্ট সিস্টেম, আমরা পণ্য যে কিনলাম, বিভিন্ন ধরো যে আমি যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে একটা পাঞ্জাবি কিনলাম, অনেকে অনেক সাইট তারা বলে, অনেক অনেক সাইট তারা বলে যে এখানে পেমেন্ট করেন। পরে কথা বলছি। পেমেন্ট সাইটটা, আমরা যে পেমেন্টটা করব, এই পেমেন্টের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন অনেকগুলো ই কমার্স সাইট আছে যারা সরাসরি পেমেন্ট চাই না, তারা পণ্য হাতে পাওয়ার পর পেমেন্টটা দিতে বলে। আবার কিছু কিছু ই কমার্স সাইট আছে সরাসরি সেখানে পেমেন্ট দিতে বলে। তাহলে আমরা পেমেন্টটা করার জন্য আমরা কোন কোন সিস্টেমটা ব্যবহার করি? আমরা বিকাশ ব্যবহার করতে পারি, আমরা নগদ ব্যবহার করতে পারি, আমরা ব্যাংকের ই ওয়ালেট ব্যবহার করতে পারি, অথবা আমরা কার্ড ব্যবহার করতে পারি। এই পেমেন্ট গুলো যেখানে যেভাবে হয়, এটা একটা সিস্টেম আছে, মাঝখানে একটা মিডিয়া আছে। আমরা যখন আমাকে কি শোনা যায়? হ্যালো, জি শোনা যাচ্ছে। আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, আমার এখানে বিদ্যুৎ চলে গিয়েছে, অন্য একটা সিস্টেমে আমি চালু রাখছি। তাহলে এই যে পেমেন্ট সিস্টেমটা, পেমেন্ট আমরা যখন করলাম, বিকাশে যখন পেমেন্ট করলাম, সে বিকাশের পেমেন্টটা কিভাবে তারা পাবে? মাঝখানে কিন্তু একটা মিডিয়া আছে, পেমেন্ট গেটওয়ে। যখন আমরা বিকাশ থেকে টাকাটা দিলাম, সরাসরি সরাসরি সেই ই কমার্সে না গিয়ে পেমেন্ট গেটওয়ে হয়ে তাদের কাছে টাকাটা যায়। এখন পেমেন্ট গেটওয়ের একটা বিশ্বাসযোগ্যতা আছে, তারা ঠিক মতো টাকা দিচ্ছে কিনা। আমরা যদি এরকম কোনো পেমেন্ট গেটওয়ে ব্যবহার করি, যে পেমেন্ট গেটওয়ে তা ধর যে নির্দিষ্ট সময়ে তাদের, আমি কাস্টমার হিসেবে টাকা পরিশোধ করলাম, কিন্তু যে প্রোডাক্টটা দিয়েছে তার কাছে টাকাটা পৌঁছায়নি, তাহলে কিন্তু ওই ই কমার্সের যে স্বত্বাধিকারী তাকে কিন্তু তার বাজারটা নষ্ট হয়ে যাবে। তার কারণে নষ্ট হবে না, নষ্ট হবে যে আমি যে পেমেন্টটা করলাম, এই পেমেন্টের মাঝখানে একটা গেটওয়ে আছে। ধরো যে বিকাশ থেকে আমি যখন একটা পাঞ্জাবির দাম দিয়ে দেব, ওই যে ই কমার্স ব্যবসায়ী তার কাছে কিন্তু সরাসরি টাকাটা যাবে না, টাকাটা যাবে একটা মাধ্যম হয়ে, একটা পেমেন্ট গেটওয়ে হয়ে। বাংলাদেশে অনেক গেটওয়ে আছে, তোমরা যখন বড় হবে তখন এই সমস্ত গেটওয়ে সম্বন্ধে জানবে। যেমন আমি একটা যদি বলি, এসএসএল একটা মাধ্যম আছে, এরকম অনেক মাধ্যম আছে। এই মাধ্যমগুলো দিয়ে কিন্তু পেমেন্টটা করা হয়। আর সর্বোপরি এখন আসি যে ব্যবহারকারী যে ইন্টারফেস, অর্থাৎ যখন আমি কোনো প্রোডাক্ট কিনবো, তারা বিক্রি করবে, এই প্রোডাক্ট গুলো তো আমাদের সামনে আসতে হবে। আমার সামনে যদি ধরো যে আমি একটা ফোন কিনবো, এই ফোনটা যদি আমার সামনে না আসে বা আমি যদি তাকে খুঁজে না পাই, তাহলে কিভাবে কিনবো?
তাহলে মূল বিষয়টা হলো যে সমস্ত ই কমার্স প্রতিষ্ঠান আছে তাদের নিজস্ব ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে তারা এ সমস্ত প্রোডাক্টের বিজ্ঞপ্তি দিয়ে থাকে। আবার কিছু কিছু কোম্পানি আছে তারা অ্যাপ ব্যবহার করে, তাদের নিজস্ব অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে আমরা প্রোডাক্ট গুলো পেতে পারি। এই যে এই উপাদানগুলোর সমন্বয়ে কিন্তু একটা ই কমার্সের ব্যবসাটা কি ধরনের হবে এটা কিন্তু নির্ভর করবে। এখন এই যে গ্রাহক সেবা মানে মূল উপাদান, এই মূল উপাদানের মধ্যে তোমাদের লজিস্টিক সাপোর্ট, গ্রাহক সেবা, ডাটা ম্যানেজমেন্ট, পেমেন্ট সিস্টেম, অথবা অ্যাপ অথবা ওয়েবসাইট, এই অ্যাপ বা ওয়েবসাইটে যেটা করা হয় তাদের ওয়েবসাইটে পণ্যগুলো সাজানো থাকে। যেমন যদি আমরা দোকানে যখন আমরা ধরো যে শার্টের দোকানে, কাপড়ের দোকানে আমরা এক সাইডে শার্ট রাখি, এক সাইডে প্যান্ট রাখি, এক সাইডে হয়তো বোরকা রাখি, ঠিক ওয়েবসাইটে কিন্তু তাদের পণ্যগুলো এভাবে সাজানো থাকে। আর এই ওয়েবসাইট গুলো তারা আমাদের কাছে পৌঁছানোর জন্য তারা র্যাঙ্কিং করে থাকে, বা এর ভিতরে ব্যাকএন্ডে অনেকগুলো কাজ আছে, মানে র্যাঙ্কিং করলেই সেগুলো আমাদের সামনে যখন আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তখন ওদের পণ্যগুলো আমাদের সামনে আমরা দেখতে পাই। এইটা মোটামুটি গেল ই কমার্সের উপাদান। এখন এরপরে কি তোমাদের ই কমার্স উপাদান নিয়ে কোনো কথা আছে? আশা করি বুঝতে পেরেছি উপাদানগুলো, ই কমার্সের উপাদানগুলো বুঝতে পেরেছি। এখন আমরা বাংলাদেশে ই কমার্সের বিকাশ, বাংলাদেশে ই কমার্স আসলে তোমাদের মতো ছোট বাচ্চাদের ই কমার্স বিষয়ে জ্ঞান দেওয়া হচ্ছে কেন? তোমাদের জ্ঞান দেওয়া হচ্ছে এই কারণে, তোমরা যখন বড় হবে তখন তোমরা নিজস্ব একটা উদ্যোক্তা হতে পারো। এই তোমাদেরকে উদ্যোক্তা কিরকম, যেমন দারাজ একটা প্রতিষ্ঠান, চালদার একটা প্রতিষ্ঠান, রকমারি আছে, আজকের ডিল আছে, এরকম তোমরাও কিন্তু এরকম যে কোনো ই কমার্সের সাইট তৈরি করে নিজস্ব ভাবে কিন্তু তোমরা ব্যবসা করতে পারবে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত একটা উজ্জ্বল সম্ভাবনাময় একটা সাইট। কারণ আমি ধরো যে একটা মোটরসাইকেল কিনবো, আমার ঢাকায় যেতে হবে, তো আমি বাড়িতে বসে থেকে যদি আমি মোটরসাইকেলটা পাই তাহলে ঢাকা যাওয়ার দরকার নেই। অথবা আমি রাজশাহী থেকে, আমার বাড়ি সিলেটে, আমি রাজশাহীর একটা আম খেতে চাই, রাজশাহীর আম কিনবো, তাহলে রাজশাহীতে এসে আম কিনা তো সম্ভব না। অথবা টাঙ্গাইলের চমচম খাওয়ার ইচ্ছা হচ্ছে, আমি টাঙ্গাইল গিয়ে তো চমচম খাওয়া সম্ভব না। আমরা বিভিন্ন ই কমার্সের মাধ্যমে, এই সাইটগুলোর মাধ্যমে যখন আমরা এই প্রয়োজন অনুসারে এই সমস্ত পণ্যগুলো আমরা অনলাইনে অর্ডার করব, এবং এই অনলাইনের যারা উদ্যোক্তা তারা আমার হাতে এই প্রোডাক্টগুলো পৌঁছে দিবে। তাহলে ঘরে বসে থেকে কিন্তু আমরা এই পণ্যগুলো আমরা পেয়ে যাচ্ছি। যেমন ওয়েস্টার্ন কান্ট্রিতে বলো, আমেরিকা বলো, ইউরোপ বলো, এই সমস্ত যারা থাকে মানে জনগণ, তারা কিন্তু সবাই কিন্তু অত্যন্ত তাদের কাছে গুরুত্বপূর্ণ। তারা বাজারে গিয়ে বাজার করার মতো বিকাশ। হ্যালো,
হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। সরি। জি স্যার, শোনা যাচ্ছে। স্যার হ্যাঁ, শুনে যাচ্ছে স্যার, আপনি বলুন স্যার, সমস্যা নেই। তাহলে তাদের কাছে কিন্তু সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা করে কি, তার প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো লাগবে একটা নির্দিষ্ট টাইমে, একটা নির্দিষ্ট সময়ে লিস্ট করে সবগুলো পণ্য একসাথে অর্ডার করে দিল। দেখা গেল যে 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 5 ঘন্টা পরে সমস্ত পণ্য তার বাসায় এসে হাজির। আমাদের মতো এই যেমন ঈদে আমরা যখন মার্কেটে যাই, তখন তো মার্কেটে ঢোকা যায় না। এখন বাড়িতে বসে থেকে যদি আমি আমার বাচ্চা বা তোমাদের পিতামাতা তোমাদের জন্য জামা কাপড়, তোমাদের জন্য গিফট যদি বাড়ি থেকে কিনতে পারে, তাহলে তাহলে মার্কেটে গিয়ে এই সমস্ত জিনিস তো কেউ কিনতে চাইবে না। সুতরাং ই কমার্সের ব্যবসা বাংলাদেশের জন্য অত্যন্ত উজ্জ্বল। আমরা কোভিড-19 কোভিডের সময়, তোমাদের বয়স কত ছিল আমি জানি না গো, সরি, কোভিডের সময় আমরা কিন্তু বাইরে গিয়ে বাজার করতে পারিনি। মূলত এখানে ই কমার্সের জনপ্রিয়তা অত্যন্ত বেড়ে গিয়েছিল। যেহেতু আমরা বাজারে যেতে পারছি না কো, আমরা প্রয়োজনীয় জিনিসপত্র বাজারে গিয়ে কিনতে পারছি না, বাজার বন্ধ, যে কোনো প্রতিষ্ঠান বন্ধ। তখন এই বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমাদের কাছে পৌঁছে দিয়েছে। তো সামনের দিনে এই ই কমার্সের ব্যবসা অনেক দূর এগিয়ে যাবে, যদি আমরা এটা সঠিক ব্যবহার জানি। তোমাদের মধ্যে যে কেউ একজন উদ্যোক্তা আজকা চাল ডালের মতো একটা সাইট বা দারাজের মতো একটা সাইট অথবা রকমারির মতো একটা সাইট, এরকম যে মালিক হতে পারবে না এরকম না। জাস্ট তোমাদের ধারণা দেওয়া হচ্ছে যে আসলে আমরা যখন লেখাপড়া শেষ করব, শেষ করার পরে আমরা কি করব। আমরা এই সমস্ত যে বাংলাদেশের অনেক জনগণ, এই অনেক জনগণের মাঝে আমরা শুধু চাকরির দিকে না তাকিয়ে নিজস্ব আমরা উদ্যোক্তার দিকে আমরা যদি এগিয়ে যাই, নিজস্ব যদি উদ্যোক্তা হই, সেটা ই কমার্স হতে পারে, অন্য সাইড হতে পারে। যেহেতু আজকে ই কমার্স নিয়ে কথা হচ্ছে, ই কমার্সের দিকে তোমরা যদি আসতে পারো, তাহলে এখানে অনেকেই ভালো করবে বলে আমার বিশ্বাস। ই কমার্সের তো যে কোনো জিনিসের সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। সুবিধা বলতে আমরা সহজে কেনাকাটা করতে পারছি, আমাদের সময় খুব কম। এখানে অর্থ সাশ্রয় একটা কথা আছে, এই বিষয়ে আমি একটু পরে বলছি। গ্লোবাল মার্কেটে আমরা যে সুবিধাগুলো পাচ্ছি, আর চ্যালেঞ্জ গুলো কি, নিরাপত্তা, যে সমস্ত কথা আমি আলোচনা আগে করে গিয়েছি, নিরাপত্তা বা প্রতারণা, এটা আলোচনা আমি আগে করে গিয়েছি। পূর্ণ রিটার্নের জটিলতা, যে আমি একটা শার্টের অর্ডার দিলাম 40 সাইজে, কিন্তু ভুল ক্রমে 35 সাইজের শার্ট আমার কাছে চলে এসছে, তাহলে এই শার্ট তো আমার গায়ে হবে না, তাহলে বিধায় পণ্যটা আমাকে রিটার্ন করতে হবে। এই পণ্য রিটার্নের যে অনেক জটিলতার মধ্যে অনেক সময় পড়তে হয়। এই সমস্ত চ্যালেঞ্জ গুলো, অথবা ডেলিভারি বিলম্ব, আমাদের সাইডের কারণে হোক, জনবলের কারণে হোক, অথবা কোম্পানির নেগলিজেন্ট কারণে হোক, ডেলিভারি অনেক সময় বিলম্ব হয়। ডেলিভারি যদি বিলম্ব হয়, তাহলে কিন্তু আমাদের মতো যারা ক্রেতা আছে, তারা কিন্তু ই কমার্স থেকে মুখ ফিরিয়ে নেবে। এই বিষয়ে আলোচনা হয়েছে। একটা কথা যেটা বলতেছিলাম, অর্থ সাশ্রয়, যে স্কয়ার কোম্পানি যদি একটা ওষুধ তৈরি করে, একটা অ্যান্টিবায়োটিক তৈরি করে, যেটার দাম যদি পড়ে 10 টাকা, সেই ওষুধটা রিপ্রেজেন্টেটিভ হয়ে একজন হোলসেলার হয়ে দোকানদারের কাছে আসবে, দোকানদারের কাছ থেকে আমাদের কাস্টমারের কাছে আসবে। তাহলে এখানে হোলসেলার লাভ করবে, দোকানদার লাভ করবে, এর উপরে রিপ্রেজেন্টেটিভ তাদের একটা খরচ আছে। আর ওই প্রোডাক্টটা যদি সরাসরি একজন ক্রেতার হাতে চলে যায়, মাঝখানে যে খরচটুকু, এটা কিন্তু কোম্পানির হবে না। সুতরাং আমরা মার্কেট থেকে যে সমস্ত পণ্য যে দামে কিনতে পারবো, এই ওয়েবসাইট ব্যবহার করে, ই কমার্স ব্যবহার করলে কিন্তু
আমরা অনেক কম পয়সায় সেই সমস্ত জিনিসপত্র কিনতে পারবো। এটা কিন্তু অনেক বড় সুবিধা। এটা আমি একজন কাস্টমার হিসাবে আমারও সুবিধা, এবং যারা প্রোডাক্ট গুলো বিক্রি করবে তাদের জন্য সুবিধা। আমি কি বোঝাতে পেরেছি? কারো কিছু প্রশ্ন আছে? হ্যালো, হ্যালো, আমাদের নির্ধারিত সময় মনে হয় শেষ হয়ে গিয়েছে। নিউটন ভাই কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। নিউটন ভাই একটু নাই, আমি আছি। আচ্ছা, আমি কি আর 2-1 মিনিট কন্টিনিউ করতে পারি? আচ্ছা, সমস্যা নেই স্যার, 2 মিনিট করেন। আর এখানে আমরা বলেছি আর কি পরবর্তী ক্লাসেরটা। জি আচ্ছা, আমরা আরেকটু কথা বলে শেষ করে দেব। ই কমার্সের ভবিষ্যৎটা কি? তাহলে কি তোমরা কি বলতে পারছো যে ই কমার্সের ভবিষ্যৎটা কি? এখন তোমরা অনেকেই চ্যাট জিপির কথা শুনেছো, অনেকেই শুনেছো তোমরা চ্যাট জিপির কথা, শোনো না? ইয়েস স্যার, চ্যাট জিপিটি স্যার। ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। যেটাকে আমরা বলছিলাম মেশিন লার্নিং, চ্যাট জিপির কথা আমরা শুনেছি। আমরা যদি এরকম কোনো সাইট থাকে যেখানে আমরা শুধু ভয়েসটা আমরা এভাবে বললাম যে আমার একটা মোবাইল ফোন দরকার, তাহলে কিন্তু সেটা ট্র্যাকিং হয়ে যাবে। বা এআই যদি আমরা এই ই কমার্স সাইট গুলোতে ব্যবহার করতে পারি, অথবা এই যে যেটাকে কিছুক্ষণ আগে যেটা কথাটা হলো যে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি, এই ব্যবসাটা সামনে আরো এগিয়ে যাবে। আমরা যদি এআই ব্যবহার করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জিনিসটা আমরা। স্যার, আমার একটা কোশ্চেন ছিল এই এআইটা নিয়ে। আসলে স্যার আমরা তো জানি এআই হচ্ছে ই কমার্সের উপরে অনেক ম্যাসিভ একটা ইনফ্লুয়েন্স আছে, আর অলমোস্ট এভরি আইসিটি ফিল্ডে অনেক ভালো একটা ইনফ্লুয়েন্স আছে। আমার হচ্ছে কোশ্চেনটা হচ্ছে মানে এআই ড্রিভেন বিজনেস স্ট্র্যাটেজিজ এর উপর অনেক কাইন্ড অফ ডিবেটেড একটা টপিক, যে মেনি অনলাইন এন্টারপ্রাইজেস যেমন অ্যামাজন এবং বিক্রয়.com আমাদের কান্ট্রিতে এআই ইউজ করে মানে ফিউচার প্রোডাক্ট ডিমান্ড এরপরে প্রাইসেস গুলো ডাইনামিক্যালি করার জন্য এআই ইউজ করে। কিন্তু এটা আসলে মানে ফেয়ারনেস, ট্রান্সপারেন্সি আর বিভিন্ন লিগ্যাল কমপ্লায়েন্সের এগেইনস্টে আসলে এটা কনসার্ন রেজ করে। মানে এআই যেহেতু মানে বিজনেসের জন্য প্রাইসিং অপটিমাইজ করতে পারে, কিন্তু এটা আবার কাইন্ড অফ ডিসক্রিমিনেশন আর মানে ল্যাক অফ ক্ল্যারিটিও করতে পারে কনজিউমারদের। সো আমি জাস্ট ভাবতেছিলাম যে মানে এই কমার্স বিজনেসটা কিভাবে আমরা তো এআই ড্রিভেন ডাইনামিক প্রাইসিং কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি যেন এটা মানে ফেয়ার হয়, ট্রান্সপারেন্ট আর রেগুলেশনের সাথে কমপ্লায়েন্ট হয়। আচ্ছা, আসলে যেরকম বললে সেটা হলো সবগুলো ঠিক আছে। এআই তো আসলে মানুষ না, সেখানে তার স্ট্র্যাটেজি দিয়ে সে কাজ করবে, মানে তাকে যেভাবে শেখানো হবে। এআই কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে শুধুমাত্র চ্যাট জিপির উপর আমরা নির্ভর করছি না। এআই এর বিভিন্ন প্ল্যাটফর্ম কিন্তু অলরেডি চ্যাট জিপিতেও অনেকগুলো ভাষণ হচ্ছে। চ্যাট জিপির চাইতে আরো উন্নত, আরো চাইনাতে একটা তোমার এআই এর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। মানে এআইটাকে আমরা যখন আমরা ই-কমার্সে ইন্ট্রোডিউস করব, এআইটাকে যখন আমরা এই ই-কমার্সে ইন্ট্রোডিউস করব, সেটা কাস্টমার পর্যায়ে হোক আর বায়ার পর্যায়ে হোক, আমরা তাদের উপর শুধুমাত্র এআই এর উপর আমরা ডিপেন্ড করব না। আমরা কাজগুলোকে সামারাইজ করে একটা শর্টিং করব। যেমন আমি 10 ঘন্টা কাজ করছি, এই 10 ঘন্টা কাজটাকে যেন আমি 10 মিনিটে বা 1 মিনিটে শেষ করতে পারি, এআই এই জিনিসটা করে দিতে পারবে। সুতরাং এআই এই সমস্ত ক্ষেত্রে এআই তো ব্যবহার আমাকে করতেই হবে।
এখন 10টা কাজ করতে গিয়ে এআই 10টা কাজ করতে গিয়ে এমন একটা এআই এর সামনে এমন একটা ফিচার আসলো যেটা আসলে ম্যাচিং করছে না তার চাহিদার সাথে। তো এগুলো আসলে যারা এই ই কমার্স নিয়ে কাজ করে বা করছে, ই কমার্স নিয়ে যারা কাজ করছে তারা এর সুবিধা অসুবিধা এগুলো তারা তো অবশ্যই দেখবে। হ্যালো, এটা মোটামুটি হলো মোটামুটি কথা। আজকে আমার সেশন 7:30টায় শেষ হওয়ার কথা, আমার এখানে 7:36 বেজে গেছে। আমি তোমাদের কোশ্চিন নিতে চাচ্ছি, খুব যদি দু একটা কথা বলা যায়। আমার শেষ আবার আমার ক্লাস আছে, খুব শর্টলি আমি যতটুকু বললাম মোটামুটি। আমি একটা সাজেস্ট তোমাদের করব, সেটা হলো যে মাথার মধ্যে রাখতে হবে আমরা আইসিটি অলিম্পিয়াডের একজন শিক্ষার্থী, আমাদেরকে একটা প্ল্যাটফর্মে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। সুতরাং আহ, আহ, সুতরাং এই যে সমস্ত পড়াশোনায় করি না কেন, এটা ডিপলি করতে হবে, যেমন ই কমার্সের যে সাইট গুলো, বিশেষ করে যেটা বললাম যে কোন সাইডে পড়বে, যে কিছুক্ষণে একজন ছোট ভাই যে এআই নিয়ে যে কথা হলো, এই যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা হলো, মেশিন লার্নিং নিয়ে কথা হলো, ভয়েস নিয়ে কথা হলো, চ্যালেঞ্জ গুলো কি এগুলো নিয়ে কথা হলো, সুবিধা কি এগুলো নিয়ে কথা হলো। এই সমস্ত প্রশ্ন আসলে যেন তোমরা সঠিকটা একদম সঠিকের কাছাকাছিটা যেতে পারে। এরকম হতে পারে যে 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন সঠিকের কাছাকাছি, তার মধ্যে ওই দুটার মধ্যে একটা 100% সঠিক, আর একটা হয়তো 80% সঠিক। সেক্ষেত্রে তোমাকে কিন্তু 100% যা সঠিক সেটাকেই তোমাকে অ্যান্সার করতে হবে। এরকম হতেই পারে যে 80% সঠিক একটা উত্তর থাকতে পারে। সুতরাং তোমাদের এই শুধু স্লাইড ভিত্তিক, শুধু তোমাদের যে পিডিএফটা আছে শুধু এই ভিত্তিক পড়াশোনা করলেই এখানে প্রতিযোগিতায় আমি টিকবো এরকম না। আমরা বিভিন্ন সামাজিক মাধ্যম, বিভিন্ন ব্রাউজ বা গুগল ব্যবহার করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। এই বলে আমি তোমাদের মঙ্গল কামনা করে এই বলে আমার আজকের সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি। আর যদি কারো কোনো কথা বলার না থাকে, ডকুমেন্ট স্যার আমার একটা কোশ্চেন আমার ছিল। সময় অলরেডি। আমার একটা প্রশ্ন ছিল, করতে পারি? হ্যাঁ বলেন। হচ্ছে আমরা মনে করেন কোন একটা অনলাইন প্ল্যাটফর্মে একটা জিনিস অর্ডার করলাম এন্ড আমরা হচ্ছে বিলটাও পে করলাম, কিন্তু আমরা যদি দুইটার কোনোটাই না পাই সেই ক্ষেত্রে কি করা আছে? বিলটা পে করে দিলাম, আমরা অর্ডারটা দুইটার কোনোটাই পেলাম, যে অর্ডারটা করছি সে কোনোটাই পেলাম না, তখন কি করব? এটাই তোমার বিশ্বাসযোগ্যতা, এটাই বিশ্বাসযোগ্যতা। এগুলো হলো চ্যালেঞ্জ। যারা ই কমার্স ব্যবসা করবে তাদের জন্য এটাই হলো চ্যালেঞ্জ, যে আমরা কিভাবে এটাকে আমরা সলভ করব। আমি এই কথা বলার মাঝখানে কিন্তু বলে গিয়েছি যে আমি একটা ফোন অর্ডার করেছি, যে যেখান থেকে যে কোম্পানির কাছ থেকে সে ফোনটা প্যাকিং হওয়ার সময় ফোনটা প্যাকিং না হয়ে একটা ইট প্যাকিং হয়েছে, যে ইটটা আমার হাতে এসে পৌঁছেছে। এটা তো যারা মাঝখানে ডেলিভারি করছে তো এদের তো কোনো দোষ নয়। মানে এগুলো এক একটা করে চ্যালেঞ্জ, মানে বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। তারা অনেক সময় যারা পেমেন্ট গেটওয়ের কারণে অনেক সময় তারা পেমেন্ট পায় না, বা পেমেন্ট পেলেও যারা কর্মচারী আছে তারা ঠিক মতো, হয়তো একজন কর্মচারীকে বলা হলো যে তুমি এই 5টা অর্ডারটা প্যাকিং করো। এরকম কর্মচারী দু একটা তো থাকতেই পারে যে 5টা অর্ডারের মধ্যে একটা অর্ডার প্যাকিং না করে সে ওই প্রোডাক্টটা গায়েব করে দিল, এরকম তো হতেই পারে। এইগুলো হলো চ্যালেঞ্জ। তাহলে এইগুলো
সলভ করার দায়িত্ব কিন্তু ওই সমস্ত ই কমার্স যারা বিজনেস করছে তাদের দায়িত্ব। আমি যে প্রোডাক্টটা পেলাম না, একটা প্রোডাক্ট আমি পেলাম না, আমি বাজারে যখন বলবো যে আমি একটা ফোন কিনেছি, সে ফোনও পাইনি, টাকাও ব্যাক পাইনি, আমি তো আমার কমিউনিটিতে এটা তো আমি বলবো। যখন এই কমিউনিটিতে এটা বলবো, এটা তাদের জন্য তো ভালো হবে না, তাদের জন্য তো মার্কেট খুব ভালো হবে না। আর যখন আমি বলবো যে আমি আজকে বিকালে আমি একটা ফোন অর্ডার করলাম, সকালে একই আমার অর্ডারকৃত ফোনটাই সকালে এসে আমাকে দিয়ে গেল, যেটা বাজার থেকে 10% ডিসকাউন্টে। এই যে 10টা মানুষ শুনলো, তাহলে ওই সমস্ত কোম্পানির তো মার্কেট গ্রো হবে। এই জায়গাগুলোতেই তাদের ঠিক হতে হবে, বা তোমরা যখন উদ্যোক্তা হবে এই জায়গাগুলো তোমাদেরকে রিস্ক করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আমার সাথে নিউটন ভাইয়ের পরবর্তী কে আছে বলেন। জি স্যার, আমি আছি ডিএল চৌধুরী ইমন, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ কোর্স ম্যানেজমেন্ট টিম থেকে। আপনাকে অনেক অনেক আমি আজকের মধ্যে ক্লাসটা কি শেষ করতে পারি? জি স্যার, জি স্যার। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সিস্টেম রিলেটেড, তাহলে আমি আপনাদেরকে বলে দিব, আপনারা থাকতে পারেন। আর স্যার আপনি লিভ নিতে পারেন। আচ্ছা, স্যার আমি জি আপু কিছু বলতে চাচ্ছেন? আমি আমার সময়টা তোমাদের কাছ থেকে নিলাম। আমি আশা করি তোমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। তোমাদের সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল, এই বলে আমি আজকের ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী প্রশ্ন থাকলে করলে জি স্যার, জি স্যার, আমি উনি উত্তর দেবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার এত সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য ক্লাসটা। আসসালামু আলাইকুম স্যার।